গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফি সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক উদ্ভিদ সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? আচ্ছা, আহ, দেখি তোমাদের কেমন প্রশ্ন উত্তর মনে আছে। বলো আমাকে যে আহ, সুন্দরবন অঞ্চলকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়? গুড বয়। 1987 সালে কিন্তু পশ্চিমবঙ্গকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়, তাই তো? আচ্ছা, এবারে বলো যে রণড্রেন্ডন যে গাছ বা উদ্ভিদ, সে উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোন জেলাতে উৎপন্ন হয়? পার্বত্য অঞ্চলে কিন্তু, হ্যাঁ। ভেরি গুড। দার্জিলিং জেলায় কিন্তু রণড্রেন্ডনের চাষ হয়। আচ্ছা, আর বলো যে ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়? দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দেখো স্টুডেন্ট, এই যে বিষয়গুলো আমরা এতদিন ধরে জানলাম, সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, অর্থাৎ এগুলো কিন্তু একটা প্রাকৃতিক বিষয়, তাই না? বৃষ্টিপাত, এগুলো কিন্তু একটা প্রাকৃতিক বিষয়। আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গেরই, তবে একটা নতুন দিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব পশ্চিমবঙ্গের প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি। অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ যে যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে বোঝাচ্ছে। দেখো, অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু কি কি আসতে পারে? কৃষিকাজ হতে পারে। কৃষিকাজের মধ্যে ধান, পাট, চা ইত্যাদি কিন্তু ফসল উৎপাদনের মধ্যে মানুষ অর্থ উপার্জন করে থাকে, তাই তো? এছাড়া আর কি হতে পারে অর্থনৈতিক উপার্জন, বলো আমাকে। ভেরি গুড। শিল্প, তাই না? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, এগুলোও কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তবে স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের এই যে কৃষিকাজ, এই কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা পড়াশোনা করব। ঠিক আছে, চলো তাহলে আজকে শুরু করি আমাদের ক্লাস কৃষিকাজ দিয়ে। দেখো স্টুডেন্ট, কৃষিকাজ আমাদের রাজ্যের যেমন ঐতিহ্য, তেমনি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক মূল ভিত্তি। অর্থনৈতিক মূল ভিত্তি মানে আমাদের যে অর্থনীতি, সেটা দাঁড়িয়ে আছে কিন্তু পুরো এই কৃষিকাজের উপর। ঠিক আছে? পশ্চিমবঙ্গের যে আয়, সেই আয়ের মাত্র 20% কিন্তু কৃষি থেকে আসে। ধরি সমস্ত আয় আমি 100 ভাগ, পশ্চিমবঙ্গের সমস্ত আয় 100 ভাগ, তার মধ্যে মাত্র 20% আয় কিন্তু এই কৃষি থেকে আসে। আচ্ছা, দেখো, কিন্তু 4 ভাগের 3 ভাগ লোক কিন্তু এই কৃষির উপর নির্ভর করেই বেঁচে আছে। বেশিরভাগ লোক কিন্তু এই কৃষিকাজের সাথে যুক্ত এবং এর উপরে নির্ভর করেই কিন্তু তাদের সংসার চলছে, তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা বজায় রেখেছে। ঠিক আছে? আচ্ছা, দেখো, লক্ষ্য করে তোমরা দেখবে যে শহরগুলোতে, সেখানে জনসংখ্যার প্রচুর চাপ, তাই না? সেখানে কিন্তু কৃষিক্ষেত্র তেমন ভাবে নেই। সেখানে আর্থিক যে দিকগুলো সেটা কিন্তু অন্যভাবে উপার্জন করা হয়। ঠিক আছে? কিন্তু গ্রামগঞ্জে কিন্তু বেশিরভাগ কৃষিকাজের উপর মানুষ নির্ভর করে, তাই না? গ্রামগঞ্জে প্রচুর জমি রয়েছে, সেখানে প্রচুর চাষবাস হয়। আচ্ছা, সেই জন্যে গ্রাম বাংলার কিন্তু বেশিরভাগ লোক এই কৃষির উপর কিন্তু নির্ভর করে তাদের জীবিকা অর্জন করে। পশ্চিমবঙ্গের দেখো প্রায় সব গ্রামেই কিন্তু কৃষি নির্ভর। ঠিক আছে? উত্তরে পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চলে কৃষিকাজ তেমন ভাবে হয় না। এছাড়া সারা রাজ্যেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়ে থাকে। ঠিক আছে স্টুডেন্টস, এবারে আমরা এই যে কৃষিক্ষেত্র, সেটা কোন কোন অঞ্চলে বেশি দেখা যায় সেটা দেখো। হুম, তোমরা আমাকে বলো কেউ যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মাটি পড়ার সময় বলেছিলাম যে কোথায় অনুর্বর মাটি বা কোথায় উর্বর মাটি, তাই না? আচ্ছা, বলো তাহলে কেউ আমাকে, অনুর্বর মাটি কোথায় পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়?
মালভূমি অঞ্চলে, তাই তো? আর দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে। এখানে মাটি কিন্তু অনুর্বর, চাষের পক্ষে কিন্তু খুব ভালো নয়, তাই না? দেখো, সমগ্র দার্জিলিং এবং পুরুলিয়ার মালভূমি অঞ্চল বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সারা জায়গা জুড়ে এই নিবিড়ভাবে কিন্তু কৃষিকাজ হয়। দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে দেখো, যেহেতু ভূমির ভাগ কেমন থাকে বলো, খাড়াই থেকে উঁচু নিচু থাকে, তাই তো? তাই কিন্তু সেখানে জল দাঁড়াতে পারে না, এমনকি বৃষ্টি যে হয় সেই বৃষ্টির জলও দাঁড়াতে পারে না। ফলে কৃষিকাজ তেমন ভাবে হয় না। আর আমরা সবাই জানি যে কৃষিক্ষেত্রে কিন্তু জলের বিপুল চাহিদা রয়েছে, তাই না? আচ্ছা, আর মালভূমি অঞ্চলে বালি মাটি রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, অর্থাৎ সেখানে মাটির জল ধারণ ক্ষমতা খুবই কম, তাই তো? আচ্ছা, তোমরা ছবিতে দেখো, পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকে দেখো, তেমন ভাবে কিন্তু কোনো ফসল উৎপন্ন হয় না। আর পার্বত্য অঞ্চলেও কিন্তু তেমন ভাবে ফসল উৎপন্ন হয় না। ঠিক আছে? যে ফসলগুলো পার্বত্য অঞ্চলে হয়ে থাকে সেগুলো হচ্ছে কিন্তু বাণিজ্যিক ফসল। এই বাণিজ্যিক ফসল কি, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে জানবো বা বুঝবো। এখন তোমরা দেখো যে পশ্চিমবঙ্গের কৃষি, এই কৃষির কিন্তু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে? নাম্বার এক কি, যে জীবিকা সত্তা ভিত্তিক ও নিবিড় কৃষি। অর্থাৎ যে পশ্চিমবঙ্গে যে বিপুল মানুষ রয়েছে, সেই মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি চাহিদা মেটানোর জন্য কিন্তু কৃষিকাজ করা হয়, এবং চাষিরা কিন্তু খুব নিবিড়ভাবে এই কৃষিকাজ করে থাকে। ঠিক আছে? ২ নম্বর দেখো, জনসংখ্যার বিপুল চাপ। কেউ আমাকে বলো, জনসংখ্যার বিপুল চাপ মানে কি? ভেরি গুড। পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু অনেকটাই বেশি, তাই তো? আচ্ছা, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে জনসংখ্যায় কততম স্থান, পারবে কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোন। চতুর্থতম স্থান, ঠিক আছে? আর জনঘনত্বে কিন্তু, এটা কিন্তু আমি বলেছিলাম তোমাদের, জনঘনত্বে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কত স্থান অধিকার করেছে? ভেরি গুড, দ্বিতীয়, তাই তো? আচ্ছা, এই যে জনসংখ্যার বিপুল চাপ, এই চাপটা কিন্তু সম্পূর্ণরূপে কৃষিক্ষেত্রের উপরে এসে পড়ে। মানুষের খাদ্য, জনসংখ্যা যেহেতু বেশি, তাই খাদ্যের চাহিদাও কিন্তু দিনের পর দিন মানুষের বেড়েই চলেছে, তাই তো? দেখো, জমি আর যে মানুষ, সেই যদি অনুপাত করি আমরা, দেখবো জমির অনুপাত অনেক কম। অর্থাৎ যে পরিমাণে পশ্চিমবঙ্গের জনসংখ্যা, সেই অনুযায়ী কিন্তু জমি পশ্চিমবঙ্গে নেই। অর্থাৎ দেখবে একটা কৃষিক্ষেত্রে বেশি করে ফসল উৎপন্ন করা হয়, কারণ জনসংখ্যার চাপ খুব বেশি, তাই। আচ্ছা, এবারে ৩ নাম্বার দেখো, মৌসুমী বৃষ্টির নির্ভরতা। আমরা কিন্তু বৃষ্টিপাত যখন পড়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে মৌসুমী বৃষ্টিপাতটা কি জিনিস। কেউ আমাকে বলো যে মৌসুমী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে কখন আগমন ঘটে? ভেরি গুড, গ্রীষ্মকালের ঠিক পরেই, তাই তো? এবং কোন কোন দিক দিয়ে আসে? ভেরি গুড, দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আগমন ঘটে, অর্থাৎ প্রবেশ করে, যার ফলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। এবং আমরা সকলেই জানি যে চাষবাসের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাষবাসে প্রচুর পরিমাণে জল লাগে। ধান চাষ, পাট চাষ ইত্যাদি চাষে কিন্তু প্রচুর জল লাগে, তাই না? আচ্ছা, আবার লক্ষ্য করো তোমরা, এই যে মৌসুমী বায়ু কিন্তু খামখেয়ালির জন্য কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের চাষবাস অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে? কেউ আমাকে বলো। ভেরি গুড, মৌসুমী বায়ু আগে পরে আসলে, তাই তো? দেখো, মৌসুমী বায়ু যদি সময়ের আগে চলে আসে, তাহলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ফলে আমাদের রাজ্যে বন্যার সৃষ্টি হয়। আর বন্যা হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু চাষিরা। ঠিক আছে? কারণ মাঠে বন্যা নদীর জল ঢুকে গিয়ে ফসল কিন্তু সম্পূর্ণরূপে
নষ্ট করে দেয়। ঠিক আছে, আবার দেখো খরা কিভাবে আমাদের ফসল নষ্ট করবে কৃষিক্ষেত্রে, জলের অভাবে, তাই তো? এই মৌসুমী বায়ু কিন্তু আবার যদি সময়ে না আসে বা দেরিতে প্রবেশ করে, তাহলে কিন্তু ফসলগুলো জলের অভাবে নষ্ট হয়ে যাবে। আমাদের প্রায় কিন্তু এই মৌসুমী বায়ুর খামখেয়ালির জন্য কৃষিক্ষেত্রে কৃষকরা কিন্তু প্রায় অর্থনৈতিক দিক থেকে, মানে কি বলবো, অর্থনৈতিক দিক থেকে কিন্তু ওরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা পিছিয়ে পড়ছে। ঠিক আছে, এবার 4 নম্বর দেখো, খাদ্য প্রাধান্য, খাদ্যের প্রাধান্য। দেখো আমাদের যে পশ্চিমবঙ্গের চাষবাস, সেই চাষবাসটা কিন্তু বেশিরভাগ খাদ্যশস্যের উপরে হয়, তাই না? যেমন ধান, গম, এগুলো কিন্তু খাদ্যশস্য। আর আহ, অর্থনৈতিক যে শস্যগুলো, সেইগুলো শস্য কিন্তু আমাদের এখানে চাষ বা রপ্তানি করা হয়, যে চাষগুলো, বাগিচা ফসল যেগুলো, চা ইত্যাদি, কিন্তু আমাদের রাজ্যে খুব কম চাষ হয়। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই বাগিচা ফসলগুলি খুব উপকার, মানুষের হাতে প্রচুর অর্থ আসে। কিন্তু খাদ্যশস্য আমরা কিন্তু ধান, গম নিজেদের চাহিদার জন্য কিন্তু উৎপন্ন করি, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গের কৃষির কিছু বৈশিষ্ট্য জানলাম এবং জানলাম কোথায় এবং কিভাবে চাষবাসটা হচ্ছে। এখন দেখো পশ্চিমবঙ্গের যে ফসল, সেই ফসলের শ্রেণীবিভাগ। এই ফসলের শ্রেণীবিভাগ করতে গেলে আমরা দু ধরনের ফসল আমরা শ্রেণীবিভাগ করতে পারি। এক, উৎপাদন মরশুম অনুযায়ী, আর দুই, ব্যবহার অনুযায়ী। আচ্ছা, দেখো প্রথমেরটা দেখো, উৎপাদন মরশুম অনুযায়ী। মানে মরশুম অনুযায়ী মানে কি বোঝাচ্ছে? কেউ আমাকে বলতে পারবে মরশুম অনুযায়ী মানে? হ্যাঁ, ঠিকই বলেছ, বিভিন্ন সময় বিভিন্ন যে চাষ হয়, তাই তো? কিন্তু দেখো, মরশুম কথার অর্থ হচ্ছে এই যে আবহাওয়া, জলবায়ু, উষ্ণতা ইত্যাদির উপর কিন্তু ভিত্তি করে যখন ফসল উৎপন্ন হয়, তখন তাকে আমরা বলবো উৎপাদন মরশুম অনুযায়ী ফসল। ঠিক আছে, আর ব্যবহার অনুযায়ী ফসল কি, কিভাবে আমরা সেটা ব্যবহার করছি? ব্যবহার অনুযায়ী ফসল কিন্তু আবার দু ধরনের, খাদ্যশস্য আর বাণিজ্যিক বা কি বললাম, অর্থকারী শস্য। দেখো খাদ্যশস্যগুলো কি কি? ধান, গম, যেগুলো আমরা আহ, নিজের খাদ্য উৎপাদনের জন্য বা পেটের খিদার চাহিদা মেটানোর জন্য কিন্তু উৎপন্ন করছি, তাই তো? আর দেখো বাণিজ্যিক বা অর্থকারী কি? বাণিজ্যিক কেন বলছি, বিদেশে কিন্তু আমরা এই ফসল রপ্তানি করছি। কি রপ্তানি করি বিদেশে আমরা, বলো কেউ আমাকে? ভেরি গুড, চা, কফি, পাট, তন্তু জাতীয় যেগুলো আর কি। ঠিক আছে, এবারে দেখো তোমরা, আমরা প্রথম ভাগটা নিয়ে আলোচনা করব। প্রথমে উৎপাদন মরশুম অনুযায়ী ফসল কিন্তু 3 প্রকার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। উৎপাদন অর্থাৎ যে সৃষ্টি হচ্ছে, এই যে মরশুমের উপর ভিত্তি করে যে কৃষিক্ষেত্র তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? খারিফ শস্য, রবি শস্য আর জায়িদ শস্য। আচ্ছা, এই যে 3টি ভাগ রয়েছে, এই 3টি ভাগ সম্পর্কে কিন্তু আমরা অল্প বিস্তর জানবো। অর্থাৎ কোন সময়ে খারিফ শস্য চাষ হয়, কোন সময়ে রবি শস্য চাষ হয়, কোন সময়ে জায়িদ শস্য চাষ হয়, হ্যাঁ, এবং কোন কোন ফসল হয়, সেই সম্পর্কে কিন্তু আমরা একটু আধটু জানবো। দেখো প্রথমেই আমরা আসবো খারিফ শস্যে। খারিফ শস্য কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলে ভিত্তিতে চাষ হয়। অর্থাৎ মৌসুমী বায়ু যখন আগমন ঘটছে, তখন এই ফসলের চাষ করা শুরু হচ্ছে। এবং আহ, যখন শীতের ঠিক আগে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকে, অক্টোবর মাসের দিকে এই ফসল কিন্তু তোলা হয়। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো, এই যে বর্ষাকাল আমাদের রাজ্যে প্রবেশ করে কোন মাসে? জুন জুলাই মাসে, তাই তো? তাহলে এখন কিন্তু আমাদের বর্ষাকাল চলছে, তাই না? হ্যাঁ, এই জুন জুলাই মাসে যে বর্ষা হয়, এই বর্ষার উপর নির্ভর করে কিন্তু এই খারিফ শস্য চাষ করা হয়। তোমরা ছবিতে দেখো যে কৃষিক্ষেত্রে আহ, ধান চাষ করা হচ্ছে বৃষ্টির জলের মাধ্যমে, পাট চাষ করা হচ্ছেও কিন্তু এই বর্ষার জলে। ঠিক আছে,
আচ্ছা, কি কি ফসল কিন্তু উৎপন্ন হচ্ছে সেটা দেখো। আমন ধান, পাট, বাদাম, আখ, এগুলো কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়, তাই বর্ষাকালে কিন্তু এগুলো খুব ভালো হয়। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর দেখো, রবি শস্য। রবি শস্য কিন্তু শীতকালে চাষ করা হয়। ঠিক আছে, যেহেতু শীতকালে বৃষ্টিপাত খুবই কম, তাহলে এই চাষটা, জল তো লাগবেই চাষে, তাহলে এই চাষটা কিসের সাহায্যে করা হয়? কেউ আমাকে বলতে পারবে? ছবিটা দেখো, বুঝতে পারবে। পাশের ছবিটা দেখো। ভেরি গুড। জলসেচের মাধ্যমে কিন্তু এই শীতকালে যে ফসল উৎপন্ন করা হয় তাকে আমরা বলবো রবি শস্য। ঠিক আছে, কি কি ফসল উৎপন্ন হয় দেখো। বোরো ধান, গম, তৈলবীজ, আলু, শাকসবজি, তাই না? আচ্ছা, গ্রামের দিকে কারা কারা থাকে? আলু চাষ কখন হয়? শীতের সময় না? দেখেছো তোমরা? ভেরি গুড। ধান চাষ হয়ে গেলে তারপরে ওই মাঠেই কিন্তু আলু চাষ হয়। আচ্ছা, তাহলে উম, বোরো ধান কিন্তু, এটাও মনে রাখবে যে বোরো ধান কিন্তু রবি শস্য ধান, অর্থাৎ শীতকালে চাষ করা হয়। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার 3, জায়িদ শস্য। অর্থাৎ গ্রীষ্মকালে জলসেচের সাহায্যে কিন্তু এই চাষ করা হয় এবং বর্ষার আগে এই ধান বা এই যে যে ফসলের চাষ হয় সেগুলো কেটে নেওয়া হয়। আচ্ছা, গ্রীষ্মকালে জলসেচের মাধ্যমে চাষ হচ্ছে মানে কোন সময় চাষ হচ্ছে? কেউ আমাকে বলো, কোন মাসে, পশ্চিমবঙ্গে কোন মাসে? মার্চ এপ্রিল মাসে, তাই তো? ভেরি গুড। আর বর্ষার আগে তোলা হচ্ছে, অর্থাৎ জুন জুলাই সময় তোলা হয় যে ধান, সেটা হচ্ছে আউশ ধান, বাদাম ইত্যাদি কিন্তু জায়িদ শস্যের ভাগ। তাহলে আমরা কি কি ভাগ পড়লাম? ভাগ পড়লাম যে রবি শস্য, জায়িদ শস্য, আর কিন্তু খারিফ শস্য। ঠিক আছে, আচ্ছা। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে তিনটে আমরা ভাগ বললাম, খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, এই তিনটে ভাগে কিন্তু 3 রকম ধান উৎপন্ন হয়। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কেউ আমাকে বলো যে খারিফ শস্যে কি ধান উৎপন্ন হয়, অর্থাৎ বর্ষাকালে কোন ধান বেশি উৎপন্ন হয়? ভেরি গুড, আমন ধান, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো যে বোরো ধান কোন সময় চাষ করা হয়? শীতকালে জলসেচের মাধ্যমে কিন্তু এই বোরো ধান চাষ করা হয়, তাই তো? ভেরি গুড। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে 3 প্রকার ধান চাষ করা হয়: আউশ ধান, আমন ধান, আর বোরো ধান। এবং ঋতুভেদে কিন্তু এই 3টে ধান চাষ করা হয়, অর্থাৎ শীতের সময়, বর্ষার সময়, আবার গ্রীষ্মের সময়। ঠিক আছে, দেখো 2 নম্বর আসছে ব্যবহার অনুযায়ী ফসল। দেখো, ব্যবহার অনুযায়ী ফসলকে কিন্তু আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক, খাদ্যশস্য; দুই, বাণিজ্যিক শস্য। দুটো ভাগ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো। প্রথমে আমরা আসবো খাদ্যশস্য। আচ্ছা, আমি একটু আগেই কিন্তু বললাম যে খাদ্যশস্যগুলো কি কি। কেউ আমাকে বলো। হ্যাঁ, ধান, গম, তাই তো? অর্থাৎ মানুষের খাদ্যরূপে ব্যবহারের জন্য যেসব ফসল চাষ করা হয় তাদের আমরা বলবো কি? খাদ্যশস্য। ধান, গম। আচ্ছা, কেউ আমাকে বলো, এই যে ধান, গম, ধান চাষ, গম চাষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলগুলোতে ভালো হয়? একটু আগেই বলেছি কিন্তু আমি, সমভূমি অঞ্চলে, তাই তো? ভেরি গুড। দেখো, এই খাদ্যশস্যকে কিন্তু আমরা আবার দুটি উপভাগে ভাগ করতে পারি। কি? দানা শস্য আর ডাল জাতীয়। দানা শস্যের মধ্যে ধান, গম ইত্যাদি। আর ডাল জাতীয় হচ্ছে মুগ ডাল, ছোলার ডাল, তাই তো? আচ্ছা, এটা গেল খাদ্যশস্য। এবারে আমরা আসবো বাণিজ্যিক শস্য বা অর্থকারী শস্য। বাজারে বিক্রি করে নগদ অর্থ উপার্জন বা বাণিজ্যের জন্য যেসব ফসল চাষ করা হয় তাদের আমরা বলবো বাণিজ্যিক ফসল বা অর্থকারী
ফসল। দেখো এই ফসল উৎপন্ন করে কিন্তু কৃষিক্ষেত্রে কৃষকের প্রচুর আয় হয়, ঠিক আছে, এবং এই ফসলগুলো কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়, যার জন্য এটা অর্থকারী ফসল। এই অর্থকারী শস্য কিন্তু আবার তিন ধরনের। কি কি? বাগিচা ফসল, তন্তু ফসল আর হর্টিকালচার শস্য। আমরা প্রথমে জানবো যে বাগিচা ফসলটা কি। বাগিচা ফসল হচ্ছে চা, কফি ইত্যাদি কিন্তু হচ্ছে বাগিচা ফসল। তন্তু ফসল, কেউ পারবে বলতে তন্তু ফসল? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো এই ছবিটা দেখো, পাট চাষ হচ্ছে। এই পাট চাষ, কার্পাস ইত্যাদি কিন্তু তন্তু ফসল, ঠিক আছে। আর হর্টিকালচার শস্য, হর্টিকালচার শস্য বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন রকম যে শাকসবজি উৎপন্ন হয় বা ফলমূল উৎপন্ন হয়, এইগুলোকে কিন্তু আমরা বলবো হর্টিকালচার শস্য। তোমরা আমাকে কেউ বলো যে বাগিচা ফসল অর্থাৎ চা, কফি কোথায় ভালো হয়? চা পশ্চিমবঙ্গের কোথায় ভালো হয়? তরাই ডুয়ার্স অঞ্চলে বা দার্জিলিং এ পার্বত্য অঞ্চলে। ভেরি গুড। আচ্ছা, আহ, চা উৎপাদনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কততম স্থানে রয়েছে সমগ্র ভারতের নিরিখে? আমি কিন্তু আগের দিন বলেছিলাম কোশ্চেনটা, বলো। ভেরি গুড, দ্বিতীয়, তাই তো? আচ্ছা, প্রথম কিন্তু আসছে আসাম রাজ্য। আচ্ছা, এই যে অর্থকারী যে বিভিন্ন ভাগ, এই তিন ধরনের অর্থকারী ভাগ, এই ভাগ সম্পর্কে কিন্তু এবার আমরা বিস্তারিত দেখো জানবো। প্রথমে আমরা আসবো বাগিচা ফসল। পরিকল্পনা মাফিক সারিবদ্ধভাবে চারা রোপণ করে দীর্ঘ কাল ধরে যখন রপ্তানির উদ্দেশ্যে যে ফসল চাষ করা হয় তাকে আমরা বলবো বাগিচা ফসল। দেখো চা গাছের ছবি তোমরা নিশ্চয়ই দেখেছো, পাহাড়ে তোমরা কেউ ঘুরতে গেছো কখনো? দেখেছো চা গাছের কেমন থাকে বলো? হ্যাঁ, সারিবদ্ধভাবে থাকে না? হ্যাঁ, এবং ভূমিটা কেমন হয় চা গাছের, কেউ বলো আমাকে ভূমিরূপটা? ঢালু জায়গায় হয়, তাই তো, পাহাড়ের ঢালে। তার কারণ হচ্ছে, দেখো চা চাষের যেমন বৃষ্টির প্রয়োজন, তেমনি কিন্তু চা চাষের যদি জল ভূমিতে দাঁড়িয়ে যায়, সেখানেও কিন্তু চা চাষের পক্ষে ক্ষতিকারক, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল, তরাই ও ডুয়ার্সে এই বাগিচা ফসল উৎপন্ন হয়। কি কি বাগিচা ফসল উৎপন্ন হয়? চা, কফি, সিনকোনা, তামাক, কমলালেবু ইত্যাদি। দার্জিলিং জেলায় কিন্তু কমলালেবুও চাষ করা হয়ে থাকে, সিনকোনা গাছেরও চাষ হয়ে থাকে, ঠিক আছে। চা তো হয়ই, তরাই ডুয়ার্স অঞ্চলে বা দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে চা হয়, আমরা জানলাম। আচ্ছা, এরপরে 2 নম্বর আসবো যে তন্তু ফসল। আমাদের জানতে হবে আগে তন্তু ফসল মানে কি। দেখো যেসব ফসলের আঁশ বা তন্তু সংগ্রহের জন্য বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাদের আমরা বলবো তন্তু ফসল। যেমন পাট, কার্পাস। পাট গাছের কি হয়? পাট গাছের ছাল ছাড়িয়ে কিন্তু অনেক কাজে লাগে, তাই না? তেমনি কার্পাস কি কাজে লাগে? কার্পাস বস্ত্র বয়ন শিল্পে, তুলো, ঠিক আছে। তোমরা ছবিটা দেখো ডান দিকে, যে তুলো চাষ হয়েছে। আচ্ছা, এই যে পাট চাষ, এই পাট চাষে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে পাট চাষে আমাদের রাজ্য কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে। নাম্বার 3, হর্টিকালচার শস্য। হর্টিকালচার শস্য আমি একটু আগে তোমাদের বললাম, কি শস্য কেউ আমাকে বলো? ভেরি গুড, ফলমূল শাকসবজি, তাই তো। আচ্ছা, এইগুলো উৎপন্ন হয় কেন সেটা আমরা জানবো। শহর ও মহানগরে দৈনিক শাকসবজি ফলমূলের প্রয়োজনে শহরতলি অঞ্চলে কিন্তু বাণিজ্যিকভাবে এই হর্টিকালচার চাষ হয়ে থাকে। দেখো শহরে তো বিপুল জনসংখ্যা রয়েছে, তাই শহরের জনসংখ্যা যেহেতু বেশি, চাষবাসও কিন্তু তেমন ভাবে শহরে হয় না,
তাই শহরতলি অঞ্চলে অর্থাৎ শহরের যে একদম পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো সেই অঞ্চলে কিন্তু বাণিজ্যিকভাবে অর্থাৎ এই শহরের মানুষের খাদ্যের চাহিদা কিন্তু মেটানোর জন্য এই চাষ করা হয়, তাকে আমরা বলবো কি হর্টিকালচার শস্য। দেখো, শাকসবজি, ফুল, ফলমূল কিন্তু প্রচুর পরিমাণে চাষ করা হয়। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবে আমাদের এই উম, পশ্চিমবঙ্গে কোন জেলাতে প্রচুর ফুলের চাষ হয়? দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু প্রচুর ফুলের চাষ হয়। আচ্ছা, তোমরা তাহলে কি জানলে? জানলে যে বাগিচা ফসল সম্পর্কে, তন্তু ফসল সম্পর্কে, আর হর্টিকালচার শস্য, এই তিনটাকে একত্রে আমরা কি ফসল বলবো? বলো আমাকে কেউ, বলো। এগুলো আহ, বাজারে বিক্রি করে কিন্তু অর্থ আসে, তাই এগুলোকে অর্থকারী ফসল বা বাণিজ্যিক ফসল আমরা দুটোই বলতে পারি। এবারে স্টুডেন্ট, আমরা পশ্চিমবঙ্গে যে ফসল উৎপন্ন হচ্ছে তার কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, ঠিক আছে? সেই দিক সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, প্রথমেই পাট উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম। অর্থাৎ এই যে বর্ষাকালে বা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে পাট চাষ হচ্ছে, এই পাট উৎপাদনে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সমগ্র ভারতের মধ্যে প্রথম। আচ্ছা, আমাদের প্রতিবেশী একটা দেশ রয়েছে, যে দেশেও কিন্তু প্রচুর পরিমাণে পাট চাষ হয়। কেউ আমাকে বলতে পারবে কোন দেশ? বলো। আমাদের প্রতিবেশী দেশ। আচ্ছা, আমি আরো হিন্টস দিচ্ছি। সেই প্রতিবেশী দেশটা আমাদের রাজ্যের ঠিক পূর্ব দিকে অবস্থান করছে। এবার কিন্তু বলতে হবে। ভেরি গুড, বাংলাদেশ, তাই তো? দেখো, যদি আমরা সমগ্র বিশ্বের ধরি, তাহলে বিশ্বের মধ্যে সব থেকে বেশি পাট উৎপন্নকারী দেশ কিন্তু বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু আমাদের এই ভারতবর্ষ। এই পাটের উপরে নির্ভর করে ভারত, বাংলাদেশের প্রচুর আহ, মানুষ বা যারা এই পাট চাষের সাথে যুক্ত, তারা কিন্তু অর্থ উপার্জন করছে এই পাট চাষের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখো, আলু উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য দ্বিতীয়। দেখো, আলু কিন্তু আমরা প্রতিদিনই আমাদের সবজির মধ্যে পড়ে, তাই না? প্রায় সব তরকারিতেই কিন্তু আমরা আলুর ব্যবহার করি। এই আলু উৎপাদনে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দ্বিতীয়। আচ্ছা, প্রথম রয়েছে একটা রাজ্য, কে বলতে পারবে সেটা কোন রাজ্য আলু উৎপাদনে? বলো। পারবে না তো? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শোনো। আলু উৎপাদনে কিন্তু আহ, উত্তরপ্রদেশ রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। উত্তরপ্রদেশ রাজ্য কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে ভারতবর্ষের মধ্যে এই উত্তরপ্রদেশ রাজ্যে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, সকল প্রকার শাকসবজি উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম। সকল প্রকার শাকসবজি অর্থাৎ বিভিন্ন রকম যে আমরা শাক খাই, সেই শাক, বিভিন্ন রকম যে সবজিগুলো রয়েছে, যেমন পটল, উচ্ছে, ঝিঙে, এই সব যে সবজি রয়েছে, সেই সমস্ত প্রকার শাকসবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু প্রথম ভারতবর্ষের মধ্যে। ফুলকপি ও বাঁধাকপিতে কিন্তু আমাদের রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। অর্থাৎ সারা ভারতের যে ফুলকপি বা বাঁধাকপি চাষ হয়, সেই চাষ কিন্তু সব থেকে বেশি হয় আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, ঠিক আছে? এরপরে দেখো, যে চা উৎপাদনে দ্বিতীয়। চা উৎপাদনে কিন্তু আমাদের রাজ্য সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তোমরা আমাকে বলো যে পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ ভালো হয়? ওটা কিন্তু বলতেই হবে, বলো। ভেরি গুড, দার্জিলিং এ পার্বত্য অঞ্চলে এবং তরাই ডুয়ার্স অঞ্চলেও কিন্তু চা চাষ হয়। চা চাষের জন্য কেমন জমির প্রয়োজন?
ঢালু ও খাড়াই জমি, যেখানে বর্ষার জল দাঁড়াতে পারবে না, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো যে এই যে চা উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ তো দ্বিতীয়, প্রথম রাজ্য কোনটি বলো? আচ্ছা শোনো, আমি বলে দিচ্ছি। চা উৎপাদনের দ্বিতীয় রাজ্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, আর প্রথম রাজ্য হচ্ছে আসাম রাজ্য। আসামে প্রচুর পরিমাণে চা চাষ হয় এবং উৎকৃষ্ট মানের চাও চাষ হয়। দার্জিলিং এর চাও কিন্তু খুব উৎকৃষ্ট মানের, হ্যাঁ, এটা সারা পৃথিবী বিখ্যাত। এবং চা কিন্তু আমাদের এখান থেকে কলকাতা বন্দরের মাধ্যমে বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়। তাই এটা কিন্তু বাগিচা ফসল চা, এবং বিক্রি করে কিন্তু অর্থ আসে, তাই এটা কি ফসল? অর্থকারীও ফসল। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, এবারে আমরা তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের কৃষিকাজ সম্পর্কে জানলাম যে আহ, কোথায় কি চাষ হয় বা কেমন ভাবে চাষ হয়, কোন ঋতুতে কি চাষ হয়। এবারে এই যে পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে যে কৃষিকাজ রয়েছে, এই কৃষিকাজের কিন্তু কিছু সমস্যাও রয়েছে, ঠিক আছে? সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু এবার আমরা একটু আলোচনা করব। স্টুডেন্ট, এখন আমরা পশ্চিমবঙ্গের যে কৃষি, সেই কৃষির কতগুলি সমস্যা রয়েছে, সেই সমস্যা সম্পর্কে কিন্তু আমরা জানব। প্রথম পয়েন্ট দেখো, জনসংখ্যার চাপ খুব বেশি বলে মাথাপিছু আয় কম, ফলে চাষির আয় কম। আচ্ছা, দেখো, আমরা কিন্তু আগেই জেনেছি যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, তাই না? তাহলে মাথাপিছু যে আয়, সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে। মাথাপিছু আয় মানে একটা জমির উপরে যখন অনেকগুলো ভাগ চলে আসবে, তখন মাথাপিছু আয় কমে যাবে। ধরো উম, একজনের কিছুটা জমি রয়েছে, সেই জমি যখন তার সন্তানদের, বা দুজন বা তিনজন সন্তান রয়েছে, যখন সেই দুজন বা তিনজন সন্তানের মধ্যে জমিটাকে ভাগ করে দেবে, তখন কিন্তু জনসংখ্যাও বেড়ে যাচ্ছে এবং মাথাপিছু আয়টাও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? চাষির আয়টাও কিন্তু কম হয়ে যাচ্ছে, তাই না? আরো একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এই যে জনসংখ্যার অত্যধিক চাপ, তার ফলে কিন্তু আমাদের এই আধুনিক কৃষিতে কিন্তু প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করতে হয়। যেহেতু জনসংখ্যা বেশি, তাই ফসলও বেশি লাগবে। তাই কিন্তু আমরা উম, বিভিন্ন সার, কীটনাশকের মাধ্যমে ফসল বেশি পরিমাণে উৎপন্ন করি। তার ফলে কিন্তু এই যে ফসলের গুণগত মানও কিন্তু অনেকটা কমে যায়, ঠিক আছে? আর আহ, যে কৃষিক্ষেত্রে যখন এই সার বা কীটনাশকগুলো প্রয়োগ করা হয়, মাটির উর্বরতা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে এবং আহ, জলের সাথে মিশে গিয়ে এই কীটনাশকগুলো কোনো ডোবা বা খাল বিলে আহ, পড়লে কিন্তু মাছ মারা যাচ্ছে এবং জল কিন্তু প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা কৃষিক্ষেত্রে, ঠিক আছে? এবারে ২ নম্বর দেখো, বাণিজ্যিক ফসলের উৎপাদন কম বলে আয় কম। স্বাভাবিক বিষয়, আমি একটু আগেই তোমাদের বলেছি যে দু ধরনের ফসল কিন্তু আমরা চাষ করি, খাদ্যশস্য আর বাণিজ্যিক শস্য। খাদ্যশস্যগুলি কি কি কেউ আমাকে বলো? ভেরি গুড, ধান গম, অর্থাৎ আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে ফসল উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো খাদ্যশস্য। দেখো, এই যে বাণিজ্যিক ফসল, এই বাণিজ্যিক ফসল কিন্তু উৎপাদন করলে প্রচুর পরিমাণে অর্থ আসে। যদি অর্থ আসে তাহলে আমরা আর্থিক দিক থেকে অনেক স্বাচ্ছন্দ্য হব এবং রাজ্যের আয়ও কিন্তু অনেকটা বাড়বে। কিন্তু আমাদের এখানে খাদ্যশস্যর বেশি চাষ হয়। তার কারণ কি কেউ আমাকে বলো? ভেরি গুড, আমাদের এখানে জনসংখ্যার চাপ বেশি বলে খাদ্যশস্য বেশি চাষ হয়, তাই তো? আচ্ছা, এরপরে স্টুডেন্ট ৩ নম্বর পয়েন্টে দেখো, অধিকাংশ জমিতে একবার ফসল হয় বলে চাষি ও ক্ষেত মজুরের
বছরের অধিকাংশ সময় বেকার থাকতে হয়। আচ্ছা, আমাদের এই যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে চাষবাস হয়, সেই চাষবাস কিন্তু আহ, বেশিরভাগ ক্ষেত্রে কৃষিক্ষেত্র কিন্তু একবার হয়। ধরো বছরের কোনো একটা নির্দিষ্ট সময়, 2 মাস বা 3 মাস বা 4 মাসের জন্য আমি জমিতে চাষ করলাম, ঠিক আছে। কিন্তু এই 4 মাসের পরে যে বাদবাকি সময়গুলো, সেগুলো কিন্তু কৃষিক্ষেত্র বা জমি এমনি পড়ে থাকছে। এমনি পড়ে থাকলে কি হবে? অর্থ আসবে না। ফসল উৎপাদন না হলে অর্থ কি করে আসবে? আসবে না। ফলে কৃষক এবং ক্ষেত মজুররা অধিকাংশ সময় কিন্তু বছরের বেকার থাকছে। আচ্ছা, ক্ষেত মজুর মানে কি? যারা অর্থের বিনিময়ে বা টাকার বিনিময়ে দৈনিকভাবে জমিতে কাজ করে, তাদের আমরা কি বলবো? ক্ষেত মজুর। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট দেখো, অধিকাংশ জমি খুব ছোট হওয়ায় কৃষি যন্ত্রপাতির ব্যবহার খুব বেশি সম্ভব হয় না। দেখো, আহ, বর্তমানে কিন্তু এই কৃষি আধুনিকতার ছোঁয়ায় লেগেছে। বিভিন্ন যন্ত্রপাতি, অত্যাধুনিক মেশিন। কি কি দেখেছো তোমরা? কেউ বলো আমাকে যে কৃষিক্ষেত্রে তোমরা কি কি চাষ করার সময় বা মাটি খোঁড়ার সময় কি যন্ত্র দেখেছো? আগেকার দিনে কিন্তু গরু, নাঙ্গল দ্বারা কিন্তু জমি চাষ করা হতো, কিন্তু বর্তমানে খুব কম সময়ে জমি কর্ষণ করা হয়, তাই তো? কার মাধ্যমে বলো? ভেরি গুড। ট্রাক্টর, পাওয়ার টিলার, তাই তো? আচ্ছা, দেখো, আহ, বর্তমানে কিন্তু জমির মালিকানা প্রচুর হওয়ার ফলে বা ভাগ ভাগ হয়ে যাওয়ার ফলে আহ, জমি ছোট ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে বড় বড় যে যন্ত্রপাতি, গাড়ি, সেগুলো কিন্তু ঢুকতে পারছে না। ফলে সেই মানুষের উপরে কিন্তু আমাদের নির্ভর করতে হচ্ছে, তাই না? বর্তমানে দেখবে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় একজন মালিকানার হেক্টর হেক্টর বা বিঘের পর বিঘে জমি থাকে। ফলে তাদের নিজস্ব গাড়ি থাকে, ফসল উৎপাদন করতে আধুনিক যন্ত্রপাতি, এবং ফসল কাটতেও কিন্তু আধুনিক যন্ত্রপাতির সাহায্য নেয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা হয় কিন্তু খুবই কম। ঠিক আছে, এটা একটা সমস্যা। 5 নম্বর দেখো, রপ্তানি নির্ভর ফসলের চাষ তেমন ভাবে হয় না। আমি আগেই বলেছি তোমাদের যে রপ্তানি করা হয় কোন ফসলগুলো? চা, কফি, তাই তো? এইগুলো কিন্তু তেমন ভাবে আমাদের এখানে চাষ হয় না। তার কারণ জলবায়ুগত বা আবহাওয়াগত কারণে কিন্তু চাষ হয় না। পার্বত্য অঞ্চলে এবং তরাই ডুয়ার্স অঞ্চলে রপ্তানি নির্ভর ফসল কিন্তু কিছু কিছু চাষ হয়। আমাদের বাদবাকি সমগ্র পশ্চিমবঙ্গে তেমন ভাবে চাষ হয় না। আচ্ছা, এছাড়া কিন্তু আরো কিছু সমস্যা আছে। যেমন দক্ষ শ্রমিকের কিন্তু অভাব। বর্তমানে কিন্তু কৃষি আধুনিকতার ছোঁয়ায় খুব ভালো উৎপন্ন হচ্ছে কৃষি, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই পুরনো পদ্ধতিতেই কৃষিকাজ চলে আসছে। শ্রমিক কিন্তু সেই পুরনো পদ্ধতিই অবলম্বন করছে। তার ফলে কিন্তু কৃষিতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে। তাহলে স্টুডেন্ট, সামগ্রিকভাবে আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্র নিয়ে কিন্তু আলোচনা করলাম। আর এগুলো কিন্তু অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ছে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা যে বিষয়গুলো পড়লাম, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা পারলে কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করো, ঠিক আছে, এবং উত্তরগুলো আমাকে বলার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেখো, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে কত? বলো। ভেরি গুড। পাট উৎপাদনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে। এবং এটাও জানো যে ধান উৎপাদনেও কিন্তু আমাদের রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে। কেউ আমাকে বলো যে পশ্চিমবঙ্গের
সব থেকে বেশি ধান উৎপন্ন হয় কোন জেলায়? আমি কিন্তু এটা আগে বলেছি তোমাদের। ভেরি গুড, পূর্ব বর্ধমান জেলায়, তাই তো? আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো, দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও। বলো। ভেরি গুড, চা আর কফি, তাই তো? আচ্ছা, কোথায় ভালো হয় এটা? পার্বত্য অঞ্চলে। আচ্ছা, দুটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও। তন্তু জাতীয় ফসল, বলো। খুব ভালো, পাট আর কার্পাস, তাই তো? আচ্ছা, দেখো, 4 নম্বর প্রশ্ন, উৎপাদন মরশুম অনুযায়ী ফসলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? বলো আমায় কেউ। ভেরি গুড, 3 ভাগে ভাগ করা যায়, তাই তো? খারিফ শস্য, রবি শস্য, আর কি আর একটা কি বলো? জায়িদ শস্য, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, বর্ষাকালে কোন ধানের চাষ করা হয়? মনে নেই? ঠিক আছে, শোনো আমি বলে দিচ্ছি। বর্ষাকালে কিন্তু আমন ধানের চাষ করা হয়ে থাকে। আচ্ছা, আউশ, আমন, বোরো, এই 3টে ধান কিন্তু 3টে মরশুমে চাষ করা হয়ে থাকে। হুম। তোমরা বলো শীতকালে কোন ধান চাষ করা হয়? ভেরি গুড, শীতকালে কিন্তু বোরো ধানের চাষ করা হয়, তাই তো? আচ্ছা, এবারে দেখো, 6 নম্বর প্রশ্ন, হর্টিকালচার শস্য কাকে বলে? শহরাঞ্চলের, হ্যাঁ বলো। শহরাঞ্চলে আর হচ্ছে শহরতলিতে যে খাদ্যের বিপুল চাহিদা মেটানোর জন্য শহর বা শহরের আশেপাশে অঞ্চলে যে ফসল উৎপন্ন করা হয়, শাকসবজি, ফলমূল ইত্যাদিকে আমরা কি বলবো? হর্টিকালচার শস্য। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা সমস্ত বিষয়টা আজকে বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসটা আমাদের কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস, তোমরা সবাই খুব ভালো থাকবে। পরের ক্লাসে কিন্তু আমার সাথে আবার তোমাদের দেখা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস।